প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটি শুরু করার আগেই আপনাদেরকে আমি একটা জায়গার নাম বলতে চাই। ঢাকা এয়ারপোর্ট রোড সম্পর্কে কি আপনারা কিছু জানেন অথবা কখনো কিছু শুনেছেন? যারা ঢাকার বাইরে থেকে শুনছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুনছেন অথবা দেশের বাইরে থেকেও, আশা করি আপনারা ঢাকা এয়ারপোর্ট রোডের নাম শুনেছেন। কেননা এয়ারপোর্ট একটা ইন্টারন্যাশনাল যোগাযোগ ব্যবস্থার উৎস বা স্টেশন বলতে পারি। তো আমি আশা করছি এয়ারপোর্ট রোডের নাম সবাই শুনেছেন। তবে আপনারা কি এটা জানেন, ঢাকা এয়ারপোর্ট রোডকে ভৌতিক রোড হিসেবে ধরা হয় ঢাকা শহরে, এবং অনেকের মতে ঢাকা শহরের সবচাইতে ভৌতিক জায়গাগুলোর মধ্যে এয়ারপোর্ট রোড রয়েছে। আর উইকিপিডিয়ায় যে হরর ম্যাপ রয়েছে, সেই হরর ম্যাপেও এয়ারপোর্ট রোড জায়গাটা রেডমার্ক করা আছে। যাই হোক, প্রথমে আপনাদেরকে এয়ারপোর্ট রোড সম্পর্কে এতটুকুই বলে নিলাম। আজকে আপনাদের জন্য যে ঘটনাটা আমাদের কাছে রয়েছে সেটা এয়ারপোর্ট রোড নিয়েই। আমি আশা করব ঘটনাটা শুনে আপনারা পুলকিত হবেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় শো ছায়া হরর শোতে। আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন এবং যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে পড়তে শুরু করলাম। ভাইয়া, আশা করি ভালো আছেন। প্রথমেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন আপনি এবং যারা শুনছে তারা সবাই। এই ঘটনাটিতে আমি আমার নাম বলতে চাচ্ছি না বিশেষ কারণবশত। আর সবচাইতে বড় কথা, এ ব্যাপারে ঘটনাটাই মূল ব্যাপার। কার সঙ্গে ঘটেছে সেটা কোনো ব্যাপার না। তাই আমার নামটা না হয় অগোচরেই থাক, আর ঘটনাটাই না হয় সবার সামনে আসুক। এই ঘটনাটি 2011 সালে ঘটে যাওয়া। আমার বাসা মূলত এয়ারপোর্ট রোডের কাছেই। আমি এখানকার স্থানীয় মানুষ। ছোটবেলা থেকে এয়ারপোর্ট রোড সম্পর্কে নানা ঘটনা শুনে শুনেই বড় হয়েছি। এর আগে আমি কখনো তেমনভাবে বিশ্বাস করিনি বা করার প্রয়োজন বোধ করিনি। কিন্তু 2011 সালে যখন এই ঘটনাটা ঘটল, তখন থেকে আমিও বিশ্বাস করি এয়ারপোর্ট রোড জায়গাটা কিছু না কিছু একটার জন্য হলেও সত্যিই ভৌতিক। যাই হোক, এবার 2011 সালে ঘটে যাওয়া সেই ঘটনাটা বলা যাক। আমি তখন সিলেট ইউনিভার্সিটিতে পড়তাম। সেই সুবাদে আমার সিলেটেই থাকা হতো। তো 2011 সালের কোনো এক দুপুরবেলায় আমার বাসা থেকে কল আসে। আমার বড় ভাই আমাকে জানায় মা খুব বেশি অসুস্থ, মায়ের লাঞ্চে পানি জমেছে, যে কারণে মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা হসপিটালাইজড আছে, তাই আমাকে সিলেট থেকে দ্রুত ঢাকায় ফিরে আসতে বলে আমার বড় ভাই। বুঝতেই পারছেন, যেহেতু আমার মায়ের বয়সও হয়েছিল, তাই মা যেন মনোবল ফিরে পান, তাই আমাদের সবাইকেই ঢাকায় আসতে বলা হয়। তো আমার বড় ভাই দুপুর 2টার দিকে আমাকে ফোন করে। খবর পাওয়ার পরপর আমি প্রায় 3টার দিকে বাসে উঠে যাই। সিলেট থেকে ঢাকায় আসতে সাধারণত যেহেতু 3টায় উঠেছিলাম বাসে, সেক্ষেত্রে 7টা 8টার মধ্যে আমার ঢাকায় পৌঁছে যাওয়ার কথা ছিল। তবে দুর্ভাগ্যবশত সেদিন সিলেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা ট্রাকের ধাক্কায় কয়েকটা শিশু মনে হয় মারা গিয়েছিল, যে কারণে আন্দোলন সহ রাস্তায় নানা ঝোড়ঝামেলা হয় এবং আমার ঢাকা পৌঁছাতে পৌঁছাতে রাত 1টার কাছাকাছি বেজে যায়। আমি বাসায় যাই বাস থেকে নেমে। সায়েদাবাদ থেকে আমার বাসায় যেতে বেশি সময় লাগে না। সেখানে গিয়ে আমি প্রথমে এশার নামাজ আদায় করে নিলাম, কেননা এশার নামাজের সময় আমি বাসে ছিলাম, যে কারণে নামাজ আদায় করতে পারিনি। বাসায় ফিরে নামাজ আদায় করেই সিদ্ধান্ত নিলাম এখন আমার হসপিটালে যাওয়া উচিত, যেখানে মা ভর্তি আছেন। তাই আমি আমাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে হসপিটালের দিকে যেতে শুরু করলাম। আমি খুব জোরেই গাড়ি ড্রাইভিং করে যাচ্ছিলাম। সেদিন ড্রাইভারও ছিলেন না। ড্রাইভার কোনো এক কারণে ছুটি নিয়ে নিজের দেশে চলে গিয়েছিলেন। আমি যখন গাড়িটা চালাতে চালাতে হোটেল রেডিসন ক্রস করে যখন আরেকটু এগোলাম, তখন রাস্তার একটা বাঁক রয়েছে। সেই বাঁকের কাছে যেতেই আমার মনে হলো আমার গাড়ির গতি কমে আসছে। সাধারণত আমি খুব জোরে ড্রাইভিং করি গাড়ি, এবং সে সময়ও তাই করছিলাম। সেই বাঁকের কাছে যেতে গাড়ির গতি এত পরিমাণে কমে গেল যে আমার মনে হচ্ছিল যে আমার গাড়ির পেছন দিক থেকে কেউ খুব জোরে টেনে ধরে রেখেছে, যেটা স্বাভাবিকভাবেই কোনো মানুষের শক্তি দ্বারা তো সম্ভবই না। আমি একটু হকচকিয়ে গেলাম, কিন্তু আগেই ভয় পাওয়ার কিছু ছিল না। হয়তো গাড়িতেও কোনো প্রবলেম হতে পারে, আমি সেই ব্যাপারটাই ভেবে নিলাম। আর রাস্তায় ওই মুহূর্তে তেমন কোনো গাড়ি ছিল না,
কেননা সময়টা তখন রাত 2টোর উপরে বাজে। কেননা সিলেট থেকে আমার বাসায় ফিরতেই রাত 1টার মতো বেজে গিয়েছিল। সেক্ষেত্রে এই সময় রাত 2টোর উপরে বাজতেই পারে। ঠিক কয়টা বেজেছিল তখন আমি দেখতে পারিনি, কেননা তখন ঘড়ি দেখার খেয়ালও আমার ছিল না, আর আমার হাতে ঘড়িও ছিল না। তো গাড়ির গতি কমে আসছে দেখে আমি গতি বাড়াতে চেষ্টা করলাম। আমি চেষ্টা করলাম গাড়ির যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা যেন রিপেয়ার করা যায়, কিন্তু না, আমার টেকনিক্যাল শত চেষ্টাও বারবার বিফলে যাচ্ছিল। গাড়ির গতি বাড়ছেই না, বরং আরো কমে যাচ্ছে। তো আমি যখন ব্যাপারটা আসলে কি হচ্ছে সেটা বুঝতে চেষ্টা করছিলাম, ঠিক সে সময়ই হঠাৎ করে আমার চোখ পড়ে যায় মিরর গ্লাসের দিকে। আর মিরর গ্লাসের দিকে তাকিয়ে আমি যা দেখেছিলাম সেটা ছিল অপ্রত্যাশিত, যা আমি ভাবতেও পারিনি। আমি দেখেছিলাম আমার গাড়ির পেছন দিকে একটা কুকুরের মতো কোনো একটা প্রাণী দৌড়াচ্ছে, তবে আমি শিওর হয়ে বলতে পারবো সেটা কোনো কুকুর না। প্রাণীটা কুকুরের থেকে সাইজে একটু বড় আর মুখটা ঘোড়ার মতো। আবার সেই প্রাণীটা ঘোড়াও ছিল না, কেননা ঘোড়ার থেকে কিছুটা ছোট আর কুকুরের থেকে কিছুটা বড়। তার দৈহিক বিবরণ ছিল এরকম। কুকুরটাকে দেখেও বেশ হিংস্র মনে হচ্ছিল। সেই কুকুরটা আমার গাড়ির পেছনে দৌড়ে প্রায় গাড়িটাকে ছুঁই ছুঁই অবস্থা। এদিকে আমার গাড়িরও গতি কমে গেছে একেবারে। আমি বুঝতে পারছিলাম সেই কুকুরটার লক্ষ্যবিন্দু হলো আমার গাড়িটা, সে আমার গাড়িটা ধরতে চায়, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার গাড়িটা ধরে সে কি করবে। তবে আমি এটা বুঝতে পারছিলাম পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এখানে স্বাভাবিক কিছু হচ্ছে না। ঠিক সে সময়ই আমার ভাগ্য ভালো থাকায় একটা ব্যাপার আমার মনে পড়ে যায়। আমি যেহেতু নিয়মিত নামাজ টামাজ পড়তাম, অনেক সময় মসজিদে হুজুরের সঙ্গে আমার কথাবার্তা হতো। তো এইসব ব্যাপারে হুজুর আমাকে একদিন বলেছিলেন, ভৌতিক কোনো ঘটনা যদি তোমার সাথে ঘটতে থাকে অথবা তুমি বুঝতে পারো তোমার চারপাশে প্যারানরমাল কিছু ঘটছে, সে সময় তুমি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়তে পারো। এই দুটো সূরা সে সময়ে খুব বেশি কাজ করার কথা। তো হুজুরের সেই কথাটা আমার মনে পড়ে যাওয়ার সাথে সাথে আমি সূরা ইখলাস আর ফাতিহা পড়তে শুরু করলাম। তো আমি দুটো সূরা দুইবার করে পড়লাম, কিন্তু যখন তৃতীয়বার পড়তে যাব, অর্ধেক পড়েছি, ঠিক এরকম সময় মিররের দিকে আবার তাকিয়ে দেখলাম আমার গাড়ির পেছনে কিচ্ছু নেই, কেউ নেই চারপাশে। গাড়ির গতি হঠাৎ করেই বেড়ে গেল, আবার আগের মতো হয়ে গেল যে গতিতে আমি গাড়ি চালিয়ে আসছিলাম। আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো। হুট করেই গাড়ির গতি বেড়ে যাওয়ায় আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আর এরকম একটা অবস্থা কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে যে 2-4 মিনিট সময় লাগে, আমার মনে হয় 3 মিনিটের মতো লেগেছিল। সেই 3 মিনিটের মধ্যেই আমি দেখলাম আমার গাড়িটা এয়ারপোর্ট রোডে যে স্পিড ব্রেকারগুলো আছে সেই স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা খেয়ে গেল। ধাক্কা খাওয়ার ঠিক 2 সেকেন্ড আগে সম্ভবত ভাগ্য ভালো থাকায় আমি খুব জোরে ব্রেকটা টেনে দিয়েছিলাম, যে কারণে অ্যাক্সিডেন্টটা বড় হয়নি। তবে গাড়িতে 2টো স্ক্র্যাচ পড়েছিল। তারপরেও ধাক্কাটা যেহেতু খুব জোরে লাগেনি, তাই আমার তেমন কোনো ক্ষতি হয়নি। তার ঠিক 2-3 মিনিটের মধ্যে আমি স্বাভাবিক হতে চেষ্টা করলাম এবং স্বাভাবিক হয়ে আমি গাড়িটা খুব জোরে সেখান থেকে টেনে সেই প্রাইভেট হসপিটালের দিকে চলে গেলাম যেখানে আমার মা ভর্তি ছিলেন। সেই হসপিটালটার নাম আমি বলছি না। হসপিটালে গিয়ে আমি আমার পরিবারের লোকজনের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বললাম না, কারণ হসপিটালও যেহেতু একটা সিরিয়াস অবস্থা চলছিল। আমার পরিবারের মানুষজন অন্য একটা ব্যাপার নিয়ে যেহেতু তারা খুব হতাশ ছিল আমার মায়ের ব্যাপারটা নিয়ে, তাই এই ব্যাপারটা নিয়ে আমি তাদেরকে আর চাপ দিতে চাইনি। তবে আমার বড় ভাই আমাকে জিজ্ঞেস করেছিল রাস্তায় কি কোনো ঝামেলা হয়েছে। তার জিজ্ঞেস করার কারণ ছিল আমি প্রচুর পরিমাণে ঘামছিলাম হসপিটালে গিয়ে। তারপর সে রাতে এই ব্যাপারটা আর কাউকে না বলে প্রায় সপ্তাহখানেক পরে আমি ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার করেছিলাম। এখানে একটা ব্যাপার আমি খুব বেশি যেটা নিয়ে চিন্তিত হয়েছিলাম সেটা হলো এয়ারপোর্ট রোডের ঘটনা আমি ছোটবেলা থেকে যাদের মুখে শুনেছি বা যাদের সঙ্গে ঘটেছে, তাদের সবার বক্তব্যটা ছিল এরকম যে সেখানে উল্টোপাল্টা কিছু দেখার পর নানাভাবে সেখানে সড়ক দুর্ঘটনা হয়, আর সড়ক দুর্ঘটনা হওয়ার ফলেই সেই জায়গাটাকে অনেক বেশি ভয় পায় সাধারণ ড্রাইভাররা, যেটা অনেকের মুখে আপনারা হয়তো শুনতে পাবেন বা আগেও শুনেছেন। তো আমিও দেখলাম, আমি সেই অদ্ভুত রকমের প্রাণীটাকে দেখার পর যখন আমি স্বাভাবিক সেন্সে ফিরলাম, তখন কিন্তু আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেই ফেলেছিল প্রায়।
তবে ভাগ্য ভালো থাকায় আমি খুব বড় রকমের বাঁচা বেঁচে গিয়েছিলাম। তো এই ছিল আমার ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাই হবে আমার লিখে পাঠানোর সার্থকতা। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা, যেটা আমি আপনাদের জন্য পড়ে শোনালাম। এখানে আমার একটা ব্যক্তিগত মতামত আছে। আমিও ছোটবেলা থেকে এয়ারপোর্ট রোড সম্পর্কে নানা ঘটনা শুনে এসেছি, এবং সেসব ঘটনার সবচাইতে বড় যে সমস্যাটা সেটা হলো এয়ারপোর্ট রোডে মানুষজন উল্টোপাল্টা একটা কিছু দেখে, হয়তো তারা কোনো অবয়ব দেখে এবং খুব বেশি ভয় পেয়ে যায় এবং তারা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো এই যে ঘটনাটা আজকে আপনাদেরকে শোনালাম, যেটা আমি পেয়েছি, সেই ঘটনাটাতেও কিন্তু একই রকম ঘটনা আমি দেখতে পেয়েছি। তো আপনাদের কি মনে হয়, সত্যি কি এয়ারপোর্ট রোডে এরকম কিছু ঘটতে পারে, বা আপনি কি ব্যক্তিগতভাবে ব্যাপারটা বিশ্বাস করেন? আসলে আমার ব্যক্তিগতভাবে একটা ইচ্ছে আছে, সেটা হলো একদিন এয়ারপোর্ট রোড থেকে ভিডিও ব্লগস করব আপনাদের জন্য। সেখানে আমি কিছু ব্যাপার তুলে ধরতে চেষ্টা করব। এয়ারপোর্ট রোডে আমার মাঝে মাঝে যাওয়া হয়ে থাকে, এমনকি আমি আগামীকালকেও এয়ারপোর্ট রোডের দিকে যাব। তবে আমি জানি না আমার পারিবারিক পরিস্থিতি অথবা নানা কারণে আমি কি সেখান থেকে আপনাদের জন্য ভিডিও ব্লগস করতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব। যাই হোক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিয়ে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আর আপনাদের জীবনে সত্য ভৌতিক ঘটনা থাকলে সেটা অবশ্যই আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজে। আমরা সেগুলো সেখান থেকে আপনাদের জন্য সংগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলে এই ঘটনাটার মতোই আপলোড করব। আপনারা চাইলে ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। বিদায় নিচ্ছে আজকের মতো।